নমস্কার, আমি সায়ন্তনী। আবারও আপনাদের সামনে চলে আসলাম। দু একটা কথা বলার আছে, কিন্তু সেই কথাগুলো বলার আগে একটা ভিডিও আপনাদের আমি দেখাতে চাই। ভিডিওর প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, তারপর আমি আমার কথায় আসব। চলুন আগে ভিডিওটা দেখে নিই। এর আগে বার পুজোয় আমরা আজীবন নিয়ে দেখেছি, এবার সোনামগঞ্জ নিয়ে যাচ্ছি। আপনি কি বলবেন এই সময় বেশ রাজ্যটা কোথাও আমি বলছি শোনেন, আপনারা ছাড়া কোথাও কোনো তাল উত্তাল তাপ উত্তাপ আমি কোথাও দেখিনি। সোনাম ওয়াংচু একজন বিজ্ঞানী, হয়তো বিজ্ঞানী হিসেবে উনি মানে অনেক নামজাদা লোক, বিরাট ভাবে প্রতিষ্ঠিত, সব ঠিক আছে। কোনো মানুষ সাধারণ মানুষকে পাশে দাঁড়াতে আমি দেখিনি। কোন সাধারণ মানুষকে কয়েকজন না লাদাখের জন্য আরো অনেকে করেছেন, আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না। কিন্তু কোনো প্রশ্ন ফাঁস হয়েছে বলে কোনো বিজ্ঞানী আবিষ্কার যদি এটা হয়ে থাকে যে আমি 15 দিন না খেয়ে থাকলে এই প্রশ্ন ফাঁস বন্ধ হয়ে যাবে, বা কোনো মন্ত্রীকে সরিয়ে দিলে এই প্রশ্ন ফাঁস বন্ধ হয়ে যাবে, তাহলে জানতে হবে এর পেছনে রাজনীতি আছে। ট্রেন দুর্ঘটনা ঘটলে তখনই কোনো মানুষ, সে আমরা হতে পারি, যদি আমরা দাবি করি যে ট্রেন মন্ত্রীর রেল মন্ত্রীর পদত্যাগ করতে হবে, জানবেন এটা সাধারণ মানুষের আওয়াজ নয়, এটা কোনো রাজনৈতিক আওয়াজ। সেরকম সোনাম ওয়াংচু তিনি অনেক বড় বিজ্ঞানী। বিজ্ঞানী বলে তিনি যে রাজনীতি করতে পারবেন এমন কথা নয়, তিনি যে কাজটা করছেন সেটা রাজনীতি। প্রত্যেক বছর মাধ্যমিকের পর প্রচুর স্টুডেন্ট মারা যায়, তার থেকে বেশি মারা যায়নি। প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে যত মারা যায়, হ্যাঁ, ওই আপনার নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় অত মারা যায়নি। আগে বলুন না, তাহলে এই সমস্ত শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা, এগুলো রাজনৈতিক। দিস ইজ অল প্রপাগান্ডা। কথাই আছে না, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। সজল ঘোষ মহাশয়, আপনি সাংবাদিককে বললেন তোমরা কয়েকজন ছাড়া এই বিষয়ে তেমন কারো মুখে খুব একটা কথা আমি শুনিনি। আসলে দোষ আপনার নয়, এই ধরনের কথাগুলো শুনতে গেলে পেটে একটু বিদ্যের প্রয়োজন হয়। আর ঠিক সেই কারণে আপনি বাছাই করা কিছু কথা শুনেই এই রাজনীতিটাকে চালিয়ে যাচ্ছেন। সত্যি বলতে আমার অভিযোগ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আচ্ছা মহাশয়, আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের সমাজটাকে চালানোর জন্য, তারা অনেক কিছু শোনেও না, দেখেও না, জানেও না। তাহলে একটা প্রশ্ন আমার, তাহলে কিভাবে সমাজটাকে তারা উন্নয়নের পথে নিয়ে যাবে একটু পরিষ্কার করে বলবেন? যাকে আপনি এখন ব্যস্ত আছেন নানান পরিকল্পনার জন্য, যেমন এখনো অন্নপূর্ণা উঠতে পারেননি, তো সেগুলো নিয়ে ব্যস্ততার মধ্যে আপনার দিন কাটছে। আমি বরং আপনাদের এই দলীয় নেতাকে একটু বুঝিয়ে বলি, ও উনি তো এখন শুধুমাত্র নেতা নন, উনি তো বিশেষ পদে নিযুক্ত। যাই হোক, সবার পক্ষে সবকিছু জানা সম্ভব হয় না, তার জন্য কিছু জ্ঞান থাকা প্রয়োজন। জ্ঞান না থাকাটা অপরাধ নয়, না জেনে জ্ঞানী সাজাটা অপরাধ। তাই আমি চাইবো কিছু অন্তত উনি জেনে সাংবাদিকদের সামনে গিয়ে মোকাবেলাটা করতে পারুক। আচ্ছা সজল বাবু, আপনি এটা শুনেছেন তো, এতদিন ধরে তো বিজেপি পার্টিটা করেছেন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী কোথায় থাকেন? দিল্লিতে। দিল্লিতে যন্তর মন্তর আছে না, সেখানেই প্রতিবাদটা চলছে। আপনি বোধহয় ভালো করে জানেন না প্রতিবাদটা কি নিয়ে চলছে। আপনি শুধু এটুকুই শুনেছেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, আর সেটা নিয়েই যত প্রতিবাদ চলছে, অনশন চলছে। আসলে বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়। একটা নিট পরীক্ষার পরে যখন রেজাল্ট আউট হয়, তারপর ঠিক কি কি হয় কি জানেন? কি করে জানবেন? তার জন্য তো একটু শিক্ষিত মানুষের সম্মুখীন হওয়াটা প্রয়োজন আছে। আপনারা সেই ছোটবেলা থেকে রাজনীতি করে বড় হয়েছেন, জেনেছেন অন্ধভক্ত হওয়াটাই বড় কথা, শিক্ষা দীক্ষা না হলেও চলবে। আপনাকে একটু ক্লিয়ার করে দিই, এই যে ধরুন চারিদিকে এত দুর্নীতি, ভুয়ো ডাক্তার, ভুয়ো ইঞ্জিনিয়ার, এই বিষয়গুলো কিন্তু এখান থেকেই উঠে আসে। যখন এই নিট পরীক্ষাগুলো সঠিক পদ্ধতিতে না হয়, সেখান থেকেই ভুল ভাল মানুষের জন্ম হয়, যারা ভুয়ো ডাক্তার হয়ে বসে, ভুয়ো ইঞ্জিনিয়ার হয়ে বসে, আরো কত কি দায়িত্ব পেয়ে যায়। আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী প্রথম রামচন্দ্রকে ধরিত্রীতে নিয়ে এসেছেন। আচ্ছা, তাকেই না হয় জিজ্ঞেস করুন, আপনি কি সময়ের থেকেও বড়? মানে ধরুন আজ আপনার হাতে প্রভাব আছে মানেই কি আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড সবটা জয় করে নিতে পারেন? ধরুন, আমি চাই না কখনো এটা হোক, আপনার বাড়িতে কেউ একটা গুরুতর অসুস্থ হলো, আর যতদূর জানি আপনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ, ডাক্তার নন। ন্যাচারালি আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আর যদি সে ভুয়ো ডাক্তার হয় এবং ভুল চিকিৎসা করে আপনার বাড়ির মানুষটিকে আরো অসুস্থ করে দেয়, কিংবা ধরুন আপনি নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারলেন কোথাও একটা ব্রিজ ভেঙে পড়েছে, হয়তো আপনার 5 মিনিট বাদেই সেই ব্রিজ ক্রস করার কথা ছিল,
আপনার মনের মধ্যে তখন কি হবে? ঠাকুর আমাকে রক্ষা করেছে। কিন্তু ভেবে দেখুন তো, ঠিক 5 মিনিট পর হলে সেটা কি হতো? আসলে দুর্নীতি না হয় সেই উদ্দেশ্যেই কিন্তু এই অনশন, এই প্রতিবাদ। আপনার ঘরে নিশ্চয়ই ছোট ছেলে মেয়ে আছে, কিংবা না থাকলেও আগামী দিনে আপনার তো নাতিপুতি হবে কিংবা আছে। তাদের ভবিষ্যৎ একবারও ভেবে দেখেছেন? নাকি আপনি এতটাই পুঁজি রেখে যাবেন যে আপনার 3 কুলের ভাবতে হবে না? তাহলে তো বলবো দুর্নীতি আজও চলছে, শুধু জামাটা পাল্টেছে। আর একটা ছোট্ট কথা আপনাকে বলি, কারণ সবাই তো সব কথা বোঝে না। যে যেরকম লেভেলের, তাকে সেভাবে বোঝালে হয়তো সে বুঝতে পারবে। ধরুন আপনার যিনি দেহরক্ষী রয়েছেন, তিনি যদি গুলি চালাতে না পারেন, সঠিকভাবে প্রশিক্ষণ না নিয়ে থাকেন, তাহলে অপোজিটের কোনো ব্যক্তি যদি আপনাকে আক্রমণ করতে আসে, তার পক্ষে কি আপনাকে বাঁচানো সম্ভব হবে? একবার ভেবে দেখবেন তো। তবে আপনার সাহস আছে বলতে হবে। যে ব্যক্তি সম্পর্কে এতটুকু মাত্র ধারণা আপনার নেই, যার নাম উচ্চারণ করতে আপনি 10 বার তুতলে যাচ্ছেন, সেই ব্যক্তির ভুল কিনা আপনি ধরছেন। বলি কি সজল বাবু, এটা আপনার সুমনের দরবার নয়, এটা জনতার দরবার। এখানে যা খুশি তাই বলে পার পাওয়া যায় না, সেটা আপনাকে বুঝতে হবে রাজনীতি করতে গেলে। আপনার সমস্যা কোথায় বলুন তো? ভাঙবো তবু মচকাবো না। আপনি যার সম্পর্কে কিছুই জানেন না, তাকে নিয়ে যখন সাংবাদিক প্রশ্ন তুলেছে, আপনি বলতে পারতেন এই বিষয়ে আমি এখনো সেভাবে ওয়াকিবহল নই, যখন জানতে পারবো তারপর উত্তর দেব। সেটা তো করা যাবে না। আপনি তো এমন একটা ভাব করবেন যে আপনি সব সময় সবকিছু সবার থেকে বেশি জানেন। আর দেখলেন তো, ফেঁসে গেলেন। আরেকটা কথা আপনাকে বলি, আপনি মনে করছেন তেমন একটা কেউ এখানে জানে না। এটা আপনার জানার ভুল। কারণ যে ব্যক্তিগুলো আপনার পেছন পেছন ঘুরছে, তারা তো আপনার মতোই চোখে কম দেখে। সেই কারণে আপনার ভক্ত হয়ে নাম কীর্তন করছে। কি করে তারা জানবে কোথায় কি ঘটছে আর কেন ঘটছে? বরং আপনি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। কারণ যন্তর মন্তর থেকে আওয়াজ উঠেছে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। খবরটা নিন। আপনি তো অনেকটাই পিছিয়ে আছেন। কি করে মানুষের সম্মুখীন হবেন বলুন তো? এতদিন ধরে ডিম থেরাপিতে বেশ মজা পেয়েছেন। এবার যদি আপনাদের থেরাপি শুরু হয়, কি করবেন তখন? আশা করি এই ভিডিওটা দেখার পর বিজ্ঞানী সোনম ওয়াংচুকের কথা তো বাদই দিলাম, কোনো গরিব ঘরের শিক্ষিত ছেলে মেয়ের সম্মুখীন হতে গেলেও কিন্তু পুঁথিটা পড়ে যাবেন, সঙ্গে বেসিক সেন্সটুকু নিয়ে যাবেন। সজল বাবু এটা নিশ্চয়ই জানেন, বাপেরও বাপ থাকে। একজন সাংবাদিক কিন্তু ঘাস খেয়ে সাংবাদিক হন না, রীতিমতো শিক্ষাগত যোগ্যতা অর্জন করেই ওই পদটা পান। তাই তার সাথে কথা বলতে গেলেও কিন্তু একটু ভেবেচিন্তে বলবেন। এখানেও সব প্রভাব কিন্তু খাটবে না। কেন জানেন? আপনার একটা ভুল কথা পুরো দেশকে কভার করছে। আর সঙ্গে সঙ্গে আমাদের মতো কিছু অশিক্ষিত মানুষ ঝাঁপিয়ে পড়ে, যেখানে একটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরাও বলে দিতে পারে মাধ্যমিক পরীক্ষায় খারাপ রেজাল্টের পরিবর্তে আত্মহত্যা করা আর নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পরিবর্তে আত্মহত্যা করা এক বিষয় নয়। সেখানে আপনার মতো একটা প্রাপ্তবয়স্ক লোক এত দায়িত্বশীল একটা পদে নিযুক্ত হওয়ার পরও কিভাবে এরকম মূর্খের মতো কথা বলতে পারে? বিশ্বাস করুন, এই বিষয়টাকেও যে আপনাকে আমায় বুঝিয়ে দিতে হবে, এটা আমি ভাবতেই পারিনি। কি আর করা যাবে, চলুন এটাও না হয় আপনার মগজে ঢুকিয়ে দিই। ধরুন কোনো একজন স্টুডেন্ট, যার বয়স 15 থেকে 17-র মধ্যে, সে মাধ্যমিক পরীক্ষার আগে হয়তো সেভাবে পড়াশোনা করতে পারেনি বলে রেজাল্ট খারাপ করেছে কিংবা অনুত্তীর্ণ হয়েছে। তার পরিবর্তে তার আশারূপ ফল না আসার কারণে সে আত্মহত্যা করে নিল। এটা তার ভুল সিদ্ধান্ত। কারণ সে চাইলেই পরবর্তীতে আবারও সুযোগ পেত, যে সুযোগটাকে সে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে হারিয়ে ফেললো। আসলে এটা দুঃখজনক হলেও এর দায় কিন্তু সরকারের নয়। কিন্তু একটা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া মানে সে দায় সরকারের। আর নিট পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে একজন স্টুডেন্টের ভবিষ্যৎ। ক্লিয়ার হলো আপনার কাছে? জানেন তো সজল বাবু, সোশ্যাল সবাই হতে পারে না। কারণ সোশ্যাল হতে গেলে কিছু জানতে হয়, মানুষের সাথে মিশতে হয়, কথা আলোচনা করতে হয়। সে না হয় গেল, কিন্তু বর্তমান যুগে স্মার্টফোন কারো হাতে নেই, সোশ্যাল মিডিয়া কেউ দেখে না, এটা তো মানা সম্ভব নয়। যদি আপনি না দেখে থাকেন তাহলে একটু দেখবেন। ফেসবুকে জাস্ট কিছুদিন আগে নিট প্রশ্ন ফাঁস হওয়ার পরপরই কন্টেন্ট ক্রিয়েটাররা কিছু ভিডিও পোস্ট করেছিল,
যে ভিডিওগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে ফানি ভিডিও বলেই মনে হবে, কিন্তু সরকারকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যেমন ধরুন হাগিস কিংবা প্যাম্পার্স কোম্পানি, এরা মানুষের চাহিদাকে ধরে রাখতে, মানুষের বিশ্বাসকে ধরে রাখতে সামান্য হাগিজের উপরেও একটা গ্যারেন্টি দিয়ে তবেই বাজারে লঞ্চ করে। আর যেখানে সামান্য ইউরিন পর্যন্ত লিক হয় না, এখানেই ভেবে দেখুন সজল বাবু, প্রাণহীন একটা প্যাম্পার্স তার কোম্পানির কথাকে রক্ষা করতে, কোম্পানির প্রতি ভরসা বাড়াতে শিফটিং ডিউটি করা সত্ত্বেও এক টানা দায়িত্ব পালন করে যাতে করে সামান্যতম ইউরিন লিক না হয়। আর এখানে তো সরকারের গাফিলতিতে মানুষের ভবিষ্যৎই লিক হয়ে যায়। সেখানে সরকার কতটা পিছিয়ে আছে আপনি বিচার করে দেখুন। দেখুন সজল বাবু, আমার যতটুকু ক্ষমতা আমি আমার ক্ষমতার মধ্যে থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। হতেই পারে আপনি বুঝতে পারেননি। যদি একান্তই বিষয়টা নিয়ে আলোচনা পরবর্তীতে করতে যান, তার আগে তো আপনার কিছু জানা উচিত। আপনি বরং দিল্লিতে সেখানে চলে যান যেখানে অনশন চলছে। তবে হ্যাঁ, সেখানে যাওয়ার আগে আপনার ওই গুটখা খাওয়া দাঁতগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে যাবেন দন্ত মাজন দিয়ে। বুঝতেই পারছেন আমি আপনার রাজ্যের মানুষ, আমি কখনোই চাইবো না আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করুক। ওখানে যথেষ্ট শিক্ষিত লোকজন রয়েছে, তারা আপনার দাঁতের দিকেই বেশি তাকিয়ে থাকবে, আপনাকে বোঝাবে কম। তাই আপনার সুবিধার্থেই কথাটা বলে রাখা। অবশ্যই দাঁত মেজে গোমূত্র দিয়ে মুখটা কুলুকুচি করে যাবেন। শিক্ষিত মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন কিনা। যেতে যেতে একটা কথা বলি, আপনারা তো ভগবান বিশ্বাসী, ঈশ্বর আপনাদের কথায় হয়তো ওঠেন বসেন, তার সাথে কখনো আলোচনা করে দেখবেন অন্যের ক্ষতি করলে আখিরে ক্ষতিটা কার হয়। আসলে রাজনীতি করতে করতে আপনাদের মধ্যে থেকে মানুষের নীতিটুকুই কেটে বাদ হয়ে গেছে। ওই জন্যই সোনম ওয়াংচুকের মতো বিজ্ঞানীকে আপনি রাজনীতিবিদ বলছেন। আচ্ছা ভেবে বলুন তো, তার চাহিদাটা সত্যি কি রাজনীতিবিদের মতো, নাকি আগামী প্রজন্মকে রক্ষা করবার মতো? যাই হোক, আপনি যেটা করেছেন অন্যায় করেছেন। আপনি ক্ষমা চাইবেন কি চাইবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু মানুষ সবটা দেখছে, শুনছে এবং বুঝছে। সেটা সময় আসলেই আপনিও বুঝতে পারবেন। আর একটা শেষ কথা আপনার ভালোর জন্যই বলে রাখি, যদি এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আপনার কোনো অভিযোগ না থাকে, তাতে আমার কোনো আপত্তি নেই। বরং আপনি সাবধানে থাকবেন সব সময়ের জন্য, নিজের পরিবারকেও সাবধানে রাখবেন। কোনো রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন না, কারণ ভুয়ো ডাক্তার আপনার রোগ কি সারাতে পারবে? আপনি বিচার করেন। সবসময় চেষ্টা করবেন সব কাজ ফোন দ্বারা মিটিয়ে নিতে। ভুলেও রাস্তায় বেরোবেন না কিংবা কোনো ব্রিজের উপর দিয়ে যাবেন না, কারণ ওটাও তো কোনো ভুয়ো ইঞ্জিনিয়ারেরই বানানো, তাই না? যখন তখন ভেঙে পড়তে পারে। তাই বলি কি, গরিবের কথা বাসি হলেও সত্যি, একটু মেনে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় সাবধানে থাকবেন। আজ আসি।